আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিনসরা সুসানা। এবার বিস্তারিত। সারা দেশে নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। তারেক রহমান দেশে ফিরলে অর্ধেক প্রচার হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে কাজ করতে আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মাহিনা রাফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম। সকল মানুষের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের হুঁশিয়ার করে বলেন, নির্বাচনী আবহের মধ্যে আছে দেশের মানুষ। যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে জানিয়ে তিনি বলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রচারণা নতুন মাত্রা পাবে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজবাগে মাছের পোনা অবমুক্ত করে স্থানীয় বিএনপির নেতারা। অনুষ্ঠানে আফরোজা আব্বাস বলেন, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে তাদের রুখে দিবে জনগণ। নির্বাচন ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। কারণ আমরা যদি একজন আপনের পিছনে লাগি, তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দল গঠন করতে পারবো না, আমরা দল গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না। সুতরাং আসুন আপনারা আমরা সকলে মিলে একটা শিষ্টাচার। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি। এই স্বৈরাচারী সরকার কিন্তু আবার এসে মাথা চাড়া দিবে, সেই সুযোগটা আমরা দিব না। মাহিনা রাফাত, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের গেজেট আকারে প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে অভিযোগ দেয়া বা বিক্ষোভ করে কোনো লাভ হবে না। ইসি নিরপেক্ষতা ও যৌক্তিকভাবেই গেজেট করেছে। ২-১ সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা তো আমাদের রোডম্যাপ দিয়েছি অলরেডি। রোডম্যাপ তো কথা বলতেছে যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্ব দিনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। পুলিশকে রাজনৈতিক কর্মী না ভাবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া পুলিশ সদস্যদের রাজনৈতিক দল থেকে দূরে থাকারও নির্দেশ দেন তিনি। দুপুরে রাজধানীর রাজাবাগে পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। পুলিশ সদস্যদের 2014, 18, 24-এর নির্বাচন ভুলে যাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, পুলিশ সদস্যদের পোস্টিং লটারির মাধ্যমেই হবে। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে, পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় ডাকসু নির্বাচন উৎসবমুখর করার ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথাও জানান প্রেস সচিব। এছাড়া আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথাও জানান শফিকুল আলম। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে। জনগণ ভোট দিতে গিয়ে সহিংসতার শিকার হবে না। সরকার সেই চিন্তা প্রতিষ্ঠা করবে। গণমাধ্যমও যেন এই চিন্তার বাস্তবায়নে ভূমিকা রাখে। রোববার বিকেলে রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না। সভায় অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতের দুঃসহ অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা বেরোতে না, এটাও আপনাদের একটা দায়িত্ব। নির্বাচন পরবর্তী যে সহিংসতার কথা আমরা জানি বাংলাদেশে হয়, তো এটা যাতে এড়ানো যায়, ওইখানেও যে সংকটটা আছে, ওই সংকটের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা আমরা মনে করি যে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় আপনাদের সাথে কাজ করবে। দেশে সুস্থ রাজনীতি থাকলে অর্থনীতি আরও এগিয়ে যেত মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন বলেছেন, মানুষের জন্য কাজ না করলে আবারও জুলাই আন্দোলন হবে। উপদেষ্টা ফাজল কবির খানের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে বলেও জানান তিনি। সরকার টেকসই সংস্কারে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যক্তির মানসিকতা ও আমলাতান্ত্রিক জটিলতা কাটানো গেলে দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন অর্থনীতিবিদ সহ সরকারের কর্তা ব্যক্তিরা। corruption যদি না থাকতো, সজাগতা যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা আর দ্রুত এগিয়ে যেতে পারতাম। জুলাই আন্দোলনে দুহাত প্রসারিত করে দাঁড়ানো শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার ভিডিও ধারণকারী সেই সাংবাদিককে আদালতে জেরা করেছে আবু সাইদ হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবীরা। আর রাজধানীর চাংখাপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন বাবা মার কাছে চিঠি লিখে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আনাসের মা। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। এভাবেই গুলি চালানো হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুকে। এতে নিহত হন তিনি, হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। এ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় রোববার। সাক্ষ্য নেয়ার আগে আবু সাইদকে গুলি করার ভিডিও ধারণকারী সাংবাদিক AKM মইনুল হককে জেরা করেন মামলার আসামি পক্ষের আইনজীবীরা। বক্তব্যটা উঠে এসছে, জাতির কাছে দৃশ্যমান হয়েছে, এটার সত্যতা সম্পর্কে ওনারা জেরা করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ সেটাকে অস্বীকার করা এবং সেটাকে ভুল প্রমাণিত করা, সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন 10ম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাসের মা। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। কে গুলি করেছে, কিভাবে শহীদ হয়েছে, তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন। শহীদি মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন, এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে
গ্রেপ্তার 6 জনকে এবং চানখারপুলের মামলায় 8 আসামির মধ্যে গ্রেপ্তার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সঙ্গে আরও পৃথক 2 মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 4 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারের সময়সীমা। হল থেকে ক্যাম্পাস সবখানেই তাই ছুটে বেড়াচ্ছে প্রার্থীরা। ভোটার থেকে প্রার্থী সবার প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। এদিকে আজ ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করেছেন ছাত্রদলের প্রার্থীরা। আর সুষ্ঠু নির্বাচনের আয়োজনে নানা পদক্ষেপের কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ঘড়ির সময় 11:59 পেরোলেই শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। শেষ সময়ে হল থেকে ক্যাম্পাস ভোটের আশায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররা ব্যস্ত প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে। লেজুর ভিত্তিক রাজনীতি হলে প্রবেশ করানোর জন্য কাজ করবে না, স্টুডেন্টদের ভয়েসে ওনারা কাজ করবে। আমার প্রত্যাশা এটা ক্যাম্পাসে আলাদা একটা পলিটিক্স তৈরি হোক, স্টুডেন্ট পলিটিক্স। তো আমি এটাই চাই, এইদিকে যে হচ্ছে প্রাধান্য দিবে আমি তাকে প্রেফার করব। আমি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে মধুর ক্যান্টিনে ব্রিফ করেন মেঘ মোল্লার বসু। আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। জনে জনে পৌঁছানোর যেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে বসে করলাম। রিসার্চকে ইউজ করে যে আসলে চাকরির বাজারে একটা আমরা রাস্তা ক্রিয়েট করতে পারি, অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, সেই জায়গাটা যেন আমি তৈরি করতে পারি। গ্রন্থাগারের সামনে প্রচারণার সময় শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেন শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোটের জন্য চাপ দিচ্ছেন একটি দলের নেতারা। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। এদিকে বেলা 1টার দিকে শপথ বাক্য পাঠ করেন ছাত্র দলের প্রার্থীরা। অঙ্গীকার করেন গেস্ট রুম ও গণরুমের অপসংস্কৃতির পুনরাবৃত্তি না করার। একটা সেকেন্ড এই প্রচারণার বাইরে কাটাইনি, সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো 40,000 স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারিনি। তবে সেটা হচ্ছে যে প্রচারণার সময় না পাওয়ার কারণে সেটুকু হয়েছে। প্রচারণার সময় আর একটু বাড়ানোর প্রয়োজন ছিল। অন্যদিকে জাল ভোট ও গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান চিফ রিটার্নিং কর্মকর্তার। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী কাল থেকে দেখবেন যে এখানে কড়াকড়ি শুরু হয়ে যাবে। যাদেরকে আমরা বৈধ পাস দিব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্রচারের আর মাত্র 2 দিন বাকি। উৎসবের আমেজে মুখরিত পুরো ক্যাম্পাস। প্রচার চলবে 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। সে সময় এসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, ঘুরছেন, ভোটারের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র শিবির নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম বিকেল 4টায় অদম্য 24 প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সকাল 10টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের নমুনার ফলাফল সহ মনোনয়নপত্র দাখিলের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রায় 22.10% মানুষ এখনও নিরক্ষর, যারা কখনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত পরিবর্তন হয়েছে। শিশুরা প্রকৃত সাক্ষরতা না করেই হাই স্কুলে যাচ্ছে। সাক্ষরতা বাড়ানোর গুরুত্ব দিচ্ছে সরকার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। 16 বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের 150 শিক্ষা প্রতিষ্ঠানে সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনার কথাও জানান তিনি।
প্রাইমারিতে এই সাবজেক্ট পড়ানো হলো কিনা, সেই সাবজেক্ট পড়ানোটা, দিস ইজ নাথিং। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত পরীক্ষা ফিরিয়ে এনেছি, কিন্তু আমরা এর পাশাপাশি অন্য অ্যাসেসমেন্ট চালু করেছি। সেটা হচ্ছে আমরা স্কুলগুলোকে অ্যাসেস করছি এবং ছাত্রদের অ্যাসেস করছি। ফ্যাসিস্ট আমলের পথভ্রষ্ট গণমাধ্যমকে গণমুখী করতে সংশ্লিষ্টদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলে মনে করেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা সভায় কথা বলেন তিনি। জানান, কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত কমিশনের বৈঠকে এসব পর্যালোচনা তুলে ধরবেন তিনি। সভায় আর্থিক সক্ষমতা অর্জন ও জবাবদিহিতার স্বার্থে সম্প্রচার খাতকে শিল্প ঘোষণার দাবি জানায় বিজেসি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আমরা আসলে নীতিমালা চাই, নিয়ন্ত্রণমালা না। সভাপতির বক্তব্যে গণমাধ্যমের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গেল এক বছরে কি কাজ করেছে সেই প্রশ্ন তোলেন বিজেসি ট্রাস্টি ফাহিম আহমেদ। কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো এইগুলো মালিকরা করবেন, সো মালিকরা এগুলোতে জোর দেন, তখনই মালিকরা মেনে নিবে। গণমাধ্যমকে আরো শক্তিশালী করার তাগিদ দিয়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিতভাবে সন্ত্রাস দমন আইন ব্যবহার না করার আহ্বান জানান। এই সন্ত্রাস দমন আইন যদি এইভাবে ব্যবহার না করা হয়, অবশ্যই মিনিমাম একটা বিদ্যমান হওয়া উচিত। সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। গণমাধ্যমের গুরুত্ব বিবেচনায় আলাদা কমিশন গঠন করা হয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাগজে কলমে যতটা পরিবর্তন করা যায় তা এই সরকার করবে। সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের। সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। বর্তমান সরকার মব জাস্টিসের বিরুদ্ধে শুধু বিবৃতি নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন উপদেষ্টা। মব জাস্টিস যখনই হচ্ছে, আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি। গণতন্ত্রের প্রয়োজনে গণমাধ্যমের বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যানবাহনের জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক কর্মকর্তারা। দুপুরে নগর ভবনে অভিযান পরিচালনা করছে দুদকের সংস্থাটি। 40 দিন বন্ধ থাকলেও কোটি টাকার তেল খরচ দেখানো হয়। ডিএনসিসির পরিবহন বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম মোর্শেদ বলেন, দুদকের দলকে নথি সরবরাহ করা হয়েছে, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। দুদকের সহকারী পরিচালক একরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে তারা অর্থ লোপাটের প্রমাণ পেয়েছে। সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচারে আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান মনে হচ্ছে। খেলার খবর। এশিয়া কাপ খেলতে 2 ধাপে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। প্রথম ধাপে সকাল 10:15 ফ্লাইটে অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। 5 ঘন্টার বিমান ভ্রমণ শেষে আবুধাবি পৌঁছায় ক্রিকেটাররা। এরপর সন্ধ্যা 7:30টায় দলের বাকি সদস্যরা আবুধাবির উদ্দেশ্যে দেশ ছাড়ে। বিমানবন্দরে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের জানিয়েছেন, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে খেলবেন তারা। সোমবার থেকে আরব আমিরাতে অনুশীলন শুরু করবে ফিল সিমন্সের শিষ্যরা। আগামী 9 তারিখ শুরু হবে এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশের মিশন শুরু 11 তারিখ হংকংয়ের বিপক্ষে। এরপর 13 তারিখ শ্রীলঙ্কা ও 16 তারিখ আফগানিস্তানের বিপক্ষে লড়বে লিটন দাসের দল। বাবাকে দেখাশোনা না করার অভিযোগে যখন পুরো দেশ জুড়ে চলছে নাসুমকে নিয়ে সমালোচনা, তখন এই স্পিনার জানালেন নিজ চাচার সাজানো পরিকল্পনার ফাঁদে পড়েছে তার পরিবার। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জাতীয় দলের স্পিনার নাসুম। হাসান মাহমুদ শামীমের রিপোর্ট, জানাচ্ছেন রাফি আমিন।
আর কিছু চাওয়া হওয়ার নাই। আজকে আমি যে জিনিস পাইছি মন ভাই, আমার জীবনে আর কিছু পাওয়ার নাই। আরটিভির সাথে কথা বলার সময়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। ছেলে মস্ত তারকা আর বাবা করেন অল্প টাকার চাকরি। বাবার প্রতি দায়িত্ব পালন কি তবে করছেন না তারকা স্পিনার? গণমাধ্যমে এমন সংবাদ চড়াও হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠে। রাতারাতি ভিলেন বনে যান নাসুম। তবে নাসুমের দাবি চাচার সাজানো ফাঁদে পড়েছেন তিনি। ঘটনাটা ঘটাইছে আমার চাচা। এই চাচা এসে আমার ঘরে এইসব বলতো, আমার বউরে আমি এইরকম পিঠে আসছি, আমার ছেলের বউরে এইরকম করি ওইরকম করি, এগুলো বইলে আমার ভালো মা বাপরে একটু। 2021 সালে করোনার সময় নিজ মাকে হারান নাসুম। এরপরই চাচার প্ররোচনায় আবারও বাবার সাথে সম্পর্ক ছেদ হয় তার। আসতে থাকে সম্মানহানির হুমকি। উনি এমন কোনো কাজ বাকি নেই যে আমাকে অপমান করার জন্য উনি করে না। উনি রিস্টা পর্যন্ত চালাইছে যে মানুষ দেখবে আমাকে নিয়ে নিউজ হবে, এই হবে সেই হবে, কিছুই হয় নাই। এরপরে ওনার ভাই প্ল্যান করে ওনাকে সিকিউরিটির ইয়াতে চাকরি দিল যে তুই এখানে খালি সারাদিন দাঁড়ায় থাকবি, মাস শেষে বেতন পাবি, আর মানুষ আইতে যাইতে তোকে দেখবে, তাইলেই কাম হয়ে যাবে। এ সময় নাসুম দাবি করেন তার বাবাই সম্পর্ক রাখেনি তাদের সাথে। আমি সবচেয়ে খুশি হইতাম আমার বাপ যদি একটাবার আমাকে বলতো যে আমার এইভাবে হচ্ছে না, আমাকে ওইভাবে করে দেয়, আমি অবশ্যই দিতাম ভাই। যদিও বাবার প্রতি কোনো ক্ষোভ নেই নাসুমের। এদিকে আরটিভির মাধ্যমে বাবাও জানিয়েছেন সন্তানকে এশিয়া কাপের শুভকামনা। পাশাপাশি আশা ব্যক্ত করেন পারিবারিকভাবেই হবে এর সমাধান। আমার জীবনে তাকে আমি কিচ্ছু দিতে পারছি না, দিতে পারছি বাড়ি, না দিতে পারছি বসস্থান, না কিছু, তার শিক্ষা সবকিছু। রাফি আমিন, আরটিভি। এর সাথে শেষ হচ্ছে রাতের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে, তারেক রহমান ফিরলে বাড়বে গতি, বলছে বিএনপি। ভোট বানচাল রুখতে সতর্ক থাকার আহ্বান। দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে, মন্তব্য স্থির। নিজেদেরকে রাজনৈতিক কর্মী না ভাবতে পুলিশকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আর একদিন পরই ডাকসু নির্বাচন, প্রচারের সময়সীমা শেষ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের, উৎসব মুখর ক্যাম্পাস। এবং দেশের 22% মানুষ নিরক্ষর, অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন। প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, চালু হচ্ছে মিড ডে মিল। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।